স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রথমবারের মতো সচিবালয়ে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সচিবালয়ে চলছে মন্ত্রী পরিষদ বিভাগের ব্রিফিং। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যেমন কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে, কগনিজেন্সে নেওয়া যাবে। একটা দুটো বলি, আমার সব কিছু মনে থাকবে না, আপনাদের মতো স্মরণশক্তি আমার অত ভালো না। আর একটা জিনিস আছে, যেমন একটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত যে পাবলিক হিয়ারিং হবে কিনা। যেমন অনেক সময় দেখা যায় যে কেউ কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিং এর। তো সেটা একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। এছাড়া আরও আছে যে ইন্টারলোকিউটরি অ্যাপিল। যেন একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না। সেই ওই ইন্টারলোকিউটরি অ্যাপিল তারা করতে পারবেন, এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। আইনের এই ধরনের কিছু বিধান সংযুক্ত হয়েছে। আমার সামনে যদি এটা থাকতো বা আর একটু বেশি সময় ধরে আমি এখানে কথা বলতে পারতাম, তাহলে হয়তো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে একটা ছিল, এই বিষয়টা পলিটিক্যাল কনোটেশন আছে। তো আমার মনে হয় জনাব প্রফেসর আসিফ নজরুল আজকে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলতে পারবেন। অন্তত 20টা সেকশনের সংশোধনী আছে। আলোচনা, হ্যাঁ, এটা টেবিলে ছিল, ওই বিষয়টা টেবিলে ছিল, কিন্তু সেই বিষয়ে কি আলোচনা হয়েছে আমার মনে হয় আপনারা আরো বিস্তারিত না শুনলে তৃপ্ত হবেন না। এটা প্রফেসর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা, উনি যখন আপনাদের সাথে বলবেন তখন আরো সুন্দরভাবে উনি বুঝাতে পারবেন, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। বাজার মূল্য নিয়ে আজকে পার্টিকুলারলি খুব আলোচনা হয়নি, তবে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এই সবগুলি নিয়ে কথা হয়েছে। এই কথাটা চলমান, আপনারা বুঝতে পারছেন যে এটা তো একদিন দুদিনে রিজলভ করে ফেলা যায় না। এখানে আর্থিক সংশ্লেষ আছে, এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে, সেগুলি আলাপ হয়েছে। অডিও ভিডিওর মাধ্যমে বিচার কাজ সম্প্রচার ও ধারণ করার এরকম একটা সুযোগ।
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন তার নেতৃত্বেই অপরাধ সংঘটিত হয়েছে। অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যে অপরাধ করেছেন তা শয়তানও করে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে অভিযুক্ত 8 জনকে কারাগারে পাঠানো হয়েছে। 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার সময় পতিত শেখ হাসিনা সরকারের অন্যতম আস্থাভাজন ছিলেন পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার সেই আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয় শেখ হাসিনা সরকারের তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাথে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও 7 জন। সকালে তাদের হাজির করে মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে 11টার দিকে 3 বিচারপতি ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় সাবেক আইজিপি মামুন ছিলেন সুপ্রিম কমান্ডার। এনটিএমসির দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগোভিনার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করেন তদন্ত সংস্থা। তার পৈশাচিকতার যে স্ট্যান্ডার্ড, সেটা কেবলমাত্র 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনায় সার্বিয়ান বাহিনী যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত, সেই অত্যাচারের সাথে আমরা তুলনা করেছি। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। আশুলিয়ায় পুলিশের গাড়িতে 43 জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার পাশাপাশি যাত্রাবাড়ি ও মিরপুরে চালানো গণহত্যার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। পরে 8 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। ইজলাসে গুলশান থানার সাবেক ওসি মাজারুল ইসলামকে হাউমাউ করে কেঁদে উঠতে দেখা গেলেও বাকিরা ছিলেন নিশ্চিন্তে। এ সময় জিয়াউল আহসান দাবি করেন তিনি কখনোই আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। 1 মাসের মধ্যে তদন্ত শেষে 8 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে ভোলার সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের। নতুন মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক এবং কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে আসামিদের কঠোর নিরাপত্তায় আনা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের 10 এবং রূপনগর থানায় শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আনিসুল হকের 5 এবং জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী শক্তি এবং তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। বেলা 12টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এখনও যারা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কথা বলছে তাদের খুঁজে বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, তাহলে এটা গণভোটের আয়োজন করার আহ্বান জানান তারা আরও জানান, এই দেশের মানুষ আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের এই বাংলার মাটিতে আর দেখতে চায় না। ফ্যাসিবাদের দোসররা এখন উপদেষ্টা কমিটিতেও তারা অংশগ্রহণ করছে। তাই বলতে চাচ্ছি, এই ফ্যাসিবাদকে কবর দেওয়ার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না, হবে না। এটা ছাত্র জনতার রায়। আপনারা ছাত্র জনতার যে চাওয়া, তরুণদের যে কথা, সেগুলো মূল্যায়ন করুন, বোঝার চেষ্টা করুন।
শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায় রয়েছে উল্লেখ করে 2014 সাল থেকে চলতি বছরের 5ই আগস্ট পর্যন্ত সাংবাদিকতার ভূমিকার শ্বেতপত্র প্রকাশ করার কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলা হয়, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন সরকারের যাত্রা শুরু হতেই আলোচনায় আসে সংস্কারের বিষয়। রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের সংস্কার উদ্যোগের পাশাপাশি সম্প্রতি কমিশন গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কারেও। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। আমাদের অনেক ভাইকে অ্যারেস্ট করছে পুলিশ, হচ্ছে আমাদেরকে তখন সরাসরি লাঠিচার্জ করতে পারছে না, কারণ সেখানে অনেক সাংবাদিক ভাইরা ছিল এবং সেই সাথে সাথে তখন পুরো বিশ্বের কাছেই বাংলাদেশ অন্যতম একটা আকর্ষণের জায়গা। যখন দিগন্ত টেলিভিশন আমার দেশ পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং লেজুর ভিত্তি পরিহার করে সকল সাংবাদিকরা একযোগে তা প্রতিবাদ করতে পারেন নাই, তখন মনে হয়েছিল সাংবাদিকদের কোনো দল থাকতে পারে না, থাকতে পারে সততা এবং ন্যায় নীতি। ফ্যাসিস্ট রেজিমে দেখেছি তাদের সকল কর্মকাণ্ডই ছিল দেশ বিরোধী। তখন এই পুলিৎজার এবং হার্স্ট শুধুমাত্র ট্রেলার দেখিয়েছিলেন। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আফদাল হোসেন বলেন, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে না পারলে মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়। আওয়ামী লীগের বিচার যদি আমরা না করতে পারি তাহলে এই ফ্যাসিবাদ কখনোই মুক্ত হবে না। তাই আসুন আমরা এই দাবি সবসময় সোচ্চার করি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে, মুক্ত গণমাধ্যমের বাংলাদেশ করতে হলে ফ্যাসিবাদকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে গণমাধ্যমের দায় রয়েছে। শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নয়, অতীত থেকেই এই দায় খোঁজা হবে। গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে আসি, দেখি কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। ঢালাওভাবে কাউকে ফ্যাসিবাদ উল্লেখ না করে গণমাধ্যম নিয়ে সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার পর একটি সঠিক তথ্য সবার সামনে তুলে ধরার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2011 সালে যখন মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলেনি বিএনপি, এই বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ। সকালে ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এবং জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। বলেন, অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএনপি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বাধা দিতে পারে না, কিন্তু বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কি বলেছি যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা এই কথাটা সঠিক হয় নাই। আমরা বলেছি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে সে নির্ধারণ করতে পারি না। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেয়া হলেও তা প্রয়োগে আইনি বাধা রয়েছে, একথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, এই জটিলতা নিরসন করে ক্ষমতা প্রয়োগ নিশ্চিত করতে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, পুলিশ ও মাঠ প্রশাসন কিভাবে আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। আপিল বিভাগের রায়, নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহারেন্ট পাওয়ার।
এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তারা বিধিবিধান আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূর করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন গঠনের জন্য নবনিযুক্ত 6 সদস্যের অনুসন্ধান কমিটি। সন্ধ্যা 6টায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে নবনিযুক্ত এই অনুসন্ধান কমিটির। অনুসন্ধান কমিটির নেতৃত্বে আছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম। আরও আছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং PSCর সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিনাতুন্নেসা তাহমিদা বেগম। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই, একথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। টিসিবির ট্রাক সেলে আলু বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জানান, মাঠ পর্যায়ে তদারকি সহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সিন্ডিকেট ভাঙতে আরও বেশি ব্যবসায়ী এবং সরবরাহকারীদের বাজারে যুক্ত করার কাজও চলছে। সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে বাজারে কমছে না নিত্যপণ্যের দাম, তাই সরবরাহ বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে সরকার। কমানো হয়েছে কিছু পণ্যের শুল্কও। এ তো গেল বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ। এর বাইরেও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে ট্রাকে করে ভর্তুকি মূল্যে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানীর 50টি স্থানে ভোক্তাদের জন্য 40 টাকা দরে জনপ্রতি বিক্রি করা হচ্ছে 3 কেজি আলু। 5 কেজি চাউল পাইছি, আলু পাইছি 3 কেজি, আর তেল 2 লিটার, আর ডাইল হলো 2 কেজি। বাজারে তো অনেক দাম, এখানে তো 40 টাকা কেজি। আমাদের খুব উপকার হচ্ছে, অল্প দামে স্বল্প দামে এই জিনিসগুলো পাচ্ছি, এটা সবসময় অব্যাহত থাকলে আর একটু ভালো হয়। টিসিবির পণ্যগুলো পাচ্ছি, তাও তো ভালো। সন্তুষ্ট আর কি যে এটা অল্প, এটা তো আর সপ্তাহে গেলে শেষ। আরো যদি বাড়ায় তাহলে আরো ভালো, সাধারণ মানুষের জন্য ভালো হবে। 560 টাকার প্যাকেজে আরও মিলছে 2 লিটার তেল, 5 কেজি চাল ও মসুর ডাল। বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের সামনে এ কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য নিয়ে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন নেই। আমরা এইটুকু বলতে পারি যে আমাদের এ যাবৎকালে পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কিছু কিছু পণ্যে আল্লাহর রহমতে স্বস্তি আসতে শুরু করেছে। চিনিতে, ডিমে, আজকে আশা করি আলুতেও আসবে। তেল নিয়ে আমরা ব্যাপক কাজ করছি। এ সময় উপদেষ্টা সরবরাহ বাড়িয়ে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। আমরা আশা করি যে ধরনের মূল্যস্ফীতি ঘটেছে বাজারে, আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে, সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা এর ফল পাবেন। সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরো জোরালোভাবে কাজ করার নির্দেশও দেন বাণিজ্য উপদেষ্টা। আমরা চেষ্টা করব এটাকে আরো বাড়ানো যায় কিনা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। অবিরাম ঝরা কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। ভোরের প্রকৃতিতে হাত বাড়ালে হিম শীতল ভাব। ক্ষেতের ধান আর সবজির পাতায় ভোরের মুক্তার মতো শিশির বিন্দু তৃপ্ত করছে প্রকৃতি প্রেমীদের। আর মাঠে মাঠে ফসলের ঘ্রাণে আপ্লুত কিষান কিষানি। শীতকাল কবে আসবে সুপর্ণা? বদলে যাওয়া আবহাওয়ায় গ্রীষ্মপ্রধান দেশে বাঙালির এই আকুতি বরাবর, আর হেমন্তে এসে আকাঙ্ক্ষাটুকু যেন আরো তীব্র। আমি চুপ করে বসে থাকি, অন্ধকারে নীল ফানুস উড়িয়ে দেয় কারা। হালকা কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সোনারাঙা রোদ, সেই আলোতে শিশিরদানা মুক্তার মতো জলজল করে জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী। স্নিগ্ধ সকালে উত্তরের হিম হাওয়া খানিকটা উদাস করে তোলে মনকে, যেন আভাস দিচ্ছে প্রকৃতির সাথে আরেকটু বোঝাপড়ার। ঘাসের মধ্যে ধানের শিশির উপরে মুক্ত দানার মতো যেন শিশির ঝুলে থাকে, দেখতে অপরূপ সুন্দর। কারো যদি অবসর থাকে বা দেখার ইচ্ছা থাকে বাংলাকে, এই সময়টাই উত্তম সময়। হালকা শীতেই নানা রস নিয়ে হাজির বসুধা। কাকডাকা ভোরে রস নিয়ে বাড়ি বাড়ি হাজির হয় গাছিরা। এই শীতের সময় ভালো রসের চাহিদা, অনেকে হয়তো আসে মনে করেন যে পিঠা খাওয়ার জন্য নিয়ে যায়, পায়েস খাওয়ার জন্য নিয়ে যায়।
আর কুয়াশামাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের ঘ্রাণে কিষানের চোখে মুখে আনন্দের ঝিলিক। শীতের দিনের জন্য কাজের জন্য ভালো, আরামের দিন। ধানের উপরে কুয়াশা দিয়ে ভরি থাকে, অনেক সৌন্দর্য দেখা যায়। শীতের আমেজ শুরু হতেই বাঙালির রসনা বিলাসে যোগ দেয় বাহারি পিঠা। আর কিছুটা সময় পেরোলেই রং বেরঙের অতিথি পাখির কলতানে মুখর হবে চারদিক। গ্রাম বাংলার ঘরে ঘরে এখন তারই অপেক্ষা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। জানাবো খেলার খবর। পুরুষদের পর এবার নারীদের নিয়েও বিপিএল আয়োজনের কথা ভাবছে বিসিবি। এজন্য নারী ক্রিকেটারদের উপযোগী করে গড়ে তুলতে বয়সভিত্তিক একাধিক টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড। বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের টাইটল ঘোষণা অনুষ্ঠানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এসব কথা জানিয়েছেন। দেশের ক্রিকেটে সুযোগ সুবিধায় এখনো ঢের পিছিয়ে নারীরা, যে কারণে গড়ে ওঠেনি পেশাদারিত্ব। তবে নারীরা থেমে নেই, সুযোগ পেলেই নিজেদের মেলে ধরছেন। তাই পৃষ্ঠপোষকরা এগিয়ে আসছে, আগ্রহ বাড়ছে ব্রডকাস্ট প্রতিষ্ঠানগুলোরও। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজ আসন্ন, এজন্য এবার টাইটেল পাওয়ার্ড বাই সবকিছুতেই আগ্রহ দেখিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার আসন্ন সিরিজের প্রধান পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষকদের আগ্রহ দেখে বিসিবির ভাবনার পালকে যুক্ত হচ্ছে নতুন অনেক কিছুই। নারী বিপিএল এর মধ্যে অন্যতম। মেয়েদের বিপিএল করতে গেলে আমার এই মুহূর্তে মনে হয় যে স্ট্যান্ডার্ডে আমাদের পৌঁছতে হবে সেই স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা সেই প্রশ্ন চলে আসে। আমার মনে হয় যে মেয়েদের আরও অনেক টুর্নামেন্ট করা উচিত। যত আর্লি আমরা পিক করতে পারবো, যত আর্লি ওদেরকে মাঠে নিয়ে আসতে পারবো, আমাদের পাইপলাইনটা তত স্ট্রং হবে কিন্তু, এবং উপরের দিকে আমরা ভালো খেলোয়াড় পাবো। সেই দিকেই আমরা অ্যাকচুয়ালি মনোযোগী হবো এখন। তবে নারীদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে একাধিক বয়সভিত্তিক আয়োজন করতে হবে বলে জানালো বোর্ড কর্তারা। এই খেলার জায়গাটাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে, আমরা যথেষ্ট খেলার সুযোগ তৈরি করে দেই না। সো লম্বা সময় ধরে আমরা শুধু জাতীয় দলকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা আন্ডার 18টাকে শক্ত একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই। সেটা যদি আমরা করতে পারি তারপরে আন্ডার 16 আমরা যাব। কিন্তু এইজ গ্রুপের যে কনসেপ্টটা আছে, ছেলেদের ক্ষেত্রে যেটা আছে, মেয়েদের ক্ষেত্রেও সেটাকে আমরা আরো প্রসারিত করব। নারী পৃষ্ঠপোষকতার এই ধারা ভবিষ্যতে ধরে রাখতে আশাবাদী বিসিবি। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। 2025-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব 20 নারী সাফ। আর এই বছরের নভেম্বরে ভারতে বসবে ছেলেদের অনূর্ধ্ব 19 সাফের আসর। একটি ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেয় সাফ। বাংলাদেশের নারীদের সাফ আগামী 11 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে মেয়েদের অনূর্ধ্ব 20 সাফ মাঠে গড়িয়েছিল বাংলাদেশ। কমলাপুরে ফাইনালে নেপালকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের মেয়েরা। আর ভারতে 5 নভেম্বর শুরু হয়ে 15 নভেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব 19 পুরুষ সাফের আসর। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।